বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ট্রাম্প এবং মোদি এই দুজনের বৈঠক নিয়ে যেমন ভারত, আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের একটা কৌতূহল ছিল। দ্বিতীয়বারের জন্য ট্রাম্প ক্ষমতায় এসেছেন, প্রেসিডেন্ট পদে তিনি আবার তার অভিষেক হয়েছে। দ্বিতীয়বারের জন্য ট্রাম্প এবং মোদির যে সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্ক কতটা আরো গভীর হয় সেদিকেই নজর ছিল। সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে বহু বিষয়, যার মধ্যে অন্যতম ইস্যু ছিল যে বাংলাদেশ, ভারত বাংলাদেশ যে সম্পর্কটা, সেই সম্পর্কটা একেবারে এখন গত অগাস্টের পর থেকে প্রায় তলানিতে। বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে, সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এবং সেখানে মৌলবাদী কাজকর্ম তীব্র, যেটা আগে খুব কম ছিল সেগুলো কিন্তু বেড়ে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের যারা পরিচালনা করছে, সেই পরিচালনা যারা রয়েছেন তাদের প্রাধান্যতায় বলা যায় যে এইভাবে মৌলবাদী কাজকর্ম বেড়ে চলেছে। সেই সঙ্গে রয়েছে সীমান্ত এবং অন্যান্য আরো বিশেষ বিষয়, এবং পাকিস্তানের যে বারবারন্ত, সেটাও যেন কোথাও বাংলাদেশের সঙ্গে ভারতের এই সম্পর্ক অবনতির ফলে কোথাও যেন একটা তারা উৎসাহিত হচ্ছে। এই জায়গা থেকে মোদি এবং ট্রাম্পের যে বৈঠক এবং সেখানে যে যে প্রসঙ্গগুলো উঠে এসেছে, আন্তর্জাতিক সীমান্ত সমস্যা থেকে শুরু করে চীন ভারত, চীন পাকিস্তান, ভারত পাকিস্তান, এই যে সম্পূর্ণ বিষয়, ভারত বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ এশিয়া, ভারতই ছিল মোটামুটি শেষ কথা। আমেরিকা তাই বলেছিল, আগামী দিনে কি তাই হতে চলেছে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, কি মনে হচ্ছে এবারে দক্ষিণ এশিয়ায় ভারতের যে একটা ভূমিকা মোদি ট্রাম্পের বৈঠকের পরে, সেই ভূমিকা কতটা আর কি, ভারতের ভূমিকা কতটা বাড়লো বা ভারতের দায়িত্ব কি বাড়ছে? হ্যাঁ, দেখুন, মোদি এবং ট্রাম্পের যে মিটিং, সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের খুবই, তার একটা খুব হাই ভ্যালুড মিটিং বলেই বিবেচিত হয়েছে। কেননা এর আগে উনি ট্রাম্প শপথ নেবার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী, জর্ডানের রাজা এবং জাপানের প্রধানমন্ত্রী মিট করেছে, এবং প্রত্যেকটা দেশের সঙ্গে অত্যন্ত জরুরি তার কাজ ছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানে সঙ্গে আলোচনা করাটা বোঝাই যাচ্ছে এই সময় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তিনি দেখিয়েছেন, কথা বলেছেন এবং কিছু এসেছে। এখন ধরুন, সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করেছিল, বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের, আমি বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গের কথাই বলছি, যে বাংলাদেশে যা ঘটছে গত 6 মাস ধরে, যে ধরনের অরাজকতা চলছে, এবং পশ্চিমবঙ্গের মানুষের অধিকাংশ মানুষেরই একটা বাংলাদেশের প্রতি যোগাযোগ আছে, যেটা মানে অনেকেরই পূর্ব তার স্মৃতি আছে, বা অনেকের হয়তো ভাষার দৌলতে তার একটা সে দেশের প্রতি ভালোবাসা বা একটা যোগাযোগ রয়েছে। সবাই ভেবেছিল যে বাংলাদেশের যে অরাজকতা হচ্ছে সে ব্যাপারে হয়তো একটা মোদি ট্রাম্পের মিটিং থেকে কোনো স্টেটমেন্ট আসবে, একটা মার্কিন কড়া বার্তা আসবে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বন্ধ হোক, হ্যাঁ, এইরকম ধরনের বেশ কিছু জিনিস মানুষ আশা করেছিল, কিন্তু সেগুলো মানে কোনোটা আসে। তারপরে অনেকেই মনে করেছে যে মোদি ট্রাম্পের মিটিং মানে খুব একটা ফল দেয়নি। সেই দিক থেকে বিবেচনা করলে যদি দেখা যায় যে আপনি একেবারে ইমিডিয়েটলি ভারতের যে কনসার্ন ছিল বাংলাদেশকে নিয়ে, ভারতে যে এই যে চুপচাপ বসে থাকাটা, অনেকে মনে করছিল বোধহয় মোদির ট্রাম্পের মিটিং এর পরেই বোধহয় সিদ্ধান্তটা হবে, বা ট্রাম্পই হয়তো বলবেন কি করতে হবে। এরকম কিছু না হয় অনেকেই কিন্তু হতাশ, এটা বলতে দ্বিধা নেই। এবং এই মিটিংটা যেহেতু বিশেষ মিটিং এর মধ্যে 1000টা চুক্তি হয়, এখন অনেক চুক্তি এই চুক্তিপত্রেই লেখা থাকে, তারপরে যেখান থেকে বিশেষ কিছু এগোয় না, মানে এটা হবে, ওটা হবে, এসব লেখা থাকে, কিন্তু সেখান থেকে একেবারে ডিরেক্ট যে মানুষের
কিছু পাওয়া, মানুষের উন্নয়নের যে সিঁড়িকাঠি, সেগুলো বলা যায়। এখানে দেখুন যেটা ঘটেছে, এখানকার কিন্তু সবটাই কিন্তু একেবারে ওইভাবে ভাবলে চলবে না, বাংলাদেশ নিয়ে সেরকম কিছু বার্তা নেই। তবে উনি বলছেন, যেগুলো বলেছেন খুব মন দিয়ে বিবেচনা করতে হবে। একটা বলছেন যে বাংলাদেশের ব্যাপারটা বহু পুরনো, মানে একশো বছর, মানে হান্ড্রেডস অফ ইয়ার্স ধরে, মানে বোঝাই যাচ্ছে যে ওখানে যে সংখ্যা লঘুর উপরে সংখ্যা গুরুর অত্যাচার, সেটা এখনকার সমস্যা নয়, এটা বহু পুরনো সমস্যা। আমরা 1901-এর সেন্সাস থেকেই দেখে এসেছি মানুষখানে হিন্দুর সমস্যা, হিন্দু মানে নাম্বারটা কমছে। এবং সেখানে যে একটা মৌলবাদী বা সংখ্যাগুরুর যে তাণ্ডব বহুদিন ধরেই রয়েছে, এটা কিন্তু ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, বলে মোদী এই নিয়ে তো ওরা বহুদিন ধরে জানে বা কিছু, এখন ওই দেখবে। তারপরে ওই দেখবে মানে কি, মানে আমেরিকান প্রেসিডেন্ট বলছে যে, ও যদি বলতো এটা ভারতের ব্যাপার, হ্যাঁ, তা কিন্তু বলছে না, বলছে যে ওই দেখবে, মানে ব্যাপারটা হচ্ছে যে তার মানে সিদ্ধান্ত হয়েছে আমেরিকার সেখানে আগ বাড়িয়ে আসবে না, যেহেতু ভারতের সঙ্গে জড়িত। কেননা সংখ্যালঘুরা আক্রান্ত হলে তারা ভারতেই আসার কথা ভাবে। তাদের এখনো প্রচুর পরিশ্রম, তাদের 1.5 কোটি মানুষের একটা বড় অংশ, হ্যাঁ, ভারতেই থাকে, তাদের উৎকণ্ঠা জড়িয়ে আছে। এবং মানুষ সেখানে অত্যাচারিত হয়ে ভারতেই এসেছে। এই দিক থেকে বিবেচনা করে নিঃসন্দেহে ভারত এবার সিদ্ধান্ত নেবে কি করা উচিত, এটা পরিষ্কার বলে দিয়েছে। হুম। তার মানে ভারতের ভারতই ঠিক করবে, সে এইভাবেই চলবে, দু একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, বাংলাদেশ আস্তে আস্তে থেমে যাবে, এরকম একটা আশা করবে। কিন্তু গতকালই আমরা দেখলাম যে রংপুরে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হুম। অর্থাৎ সেখানে মানে ধর্মীয় উন্মাদনা, সংখ্যালঘুদের উপরে আক্রমণ, সেটা বিন্দু মাত্র কমেনি, এটা কিন্তু হুম। পরিষ্কার। এবং আমি মনে করি না যে এটা কমবে। এবং ভারত সরকারকে যেহেতু আমেরিকার একটা লাইসেন্স দিয়েছে, এটা বলা যেতেই পারে হুম। যে আমেরিকার লাইসেন্সটা আছে। বন্দুক চালাবে কি না চালাবে তা এটা তোমার ব্যাপার, কিন্তু লাইসেন্সটা আমি দিয়ে দিচ্ছি। লাইসেন্সটা কেন দেয় আমরা জানি, সুতরাং লাইসেন্সটা একটা অধিকার সমর্থন করে। সুতরাং ভারত সেই অধিকারটা কিভাবে নেবে সেটা ভারতের উপর। এখন সেখানে আমাদের বড় টাকার বাণিজ্য আছে, আমাদের $16 বিলিয়ন মার্কেট আমরা তৈরি করেছি। আবার প্রায় 10-12 বিলিয়ন ডলারের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং ভারতীয় ব্যবসায়ীরা তারা কিন্তু বাংলাদেশকে অত সহজে হারাতে চায় না। হুম। বাংলাদেশে কোনো ধরনের ইন্টারভেনশন হলে পাকিস্তানের মতন অবস্থা হবে, সেখানে সবকিছুই বিনিয়োগ বন্ধ, যোগাযোগ বন্ধ। সুতরাং তাদের স্বার্থটাও বড় ইম্পর্টেন্ট। এই জায়গাটায় আপনি এবং পাকিস্তানের কথা বললেন রাজাদা। এই যে পাকিস্তানে যে এই যে ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে যে পাকিস্তানের আহ, আহ, মোদীর যে বৈঠক হয়েছে, সেখানে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহ, এবং বিশেষ করে সন্ত্রাসবাদ প্রদর্শনে তিনি বলেছেন যে আহ, যে আহ, কাজ করবে ভারত এবং আমেরিকা একসঙ্গে। সেখানে এই যে ভারত আর মার্কিন যৌথ বিবৃতি একতরফা বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? হ্যাঁ, দেখুন, মানে পাকিস্তান তো তার মতন করে এটাকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবে, কিন্তু তাহল রানাকে যে ভারতকে ফিরিয়ে দেওয়ার কথা, তাহল তো মানে ক্যানাডিয়ান সিটিজেন হয়েছিল, তারপর আমেরিকায় ছিল, আমেরিকা জেলে সে করছে, ভারত তাকে চেয়েছিল, ফেরত দিচ্ছে। হুম। এবং তাদের বলা যে উগ্রবাদকে আমরা, দুটো দেশ একসঙ্গে বলছে উগ্রবাদকে আমরা, পাকিস্তানে তো নাম করা হয়নি, হুম। পাকিস্তানিতে খেপে যাওয়ার, তাই না? তার মানে তারা নিশ্চয়ই আতঙ্কবাদ ছড়াচ্ছে বলেই তো ভয় পাচ্ছে না। হুম। সুতরাং তারা তারা পাকিস্তানের মধ্যে দিয়ে করেছে, বাংলাদেশকে ব্যবহার করেছে, তো কোনো সন্দেহ নেই, এখন নতুন করে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চাইছে। এবং সেটাই তারা মনে করছে এইভাবেই ভারতকে উত্তপ্ত করা যাবে। তো ওরা মনে করছে ভারতের সঙ্গে কোনো সম্মুখ সমরে বা ভারতের সঙ্গে অন্য কোনো প্রতিযোগিতায় তাদের পক্ষে জেতা সম্ভব নয়। তাই ভারতকে এরকম ধরনের প্রক্সি ওয়্যারের মাধ্যম দিয়ে বা আতঙ্কবাদ ছড়িয়ে দিয়ে ভারতের অর্থনীতি সমাজনীতিটাকে দুর্বল করা, এটাই পাকিস্তানের লক্ষ্য। এবং সেই লক্ষ্যই তারা এগোচ্ছে। আমরা আমাদের অবস্থা কিছুটা কিছুটা দুর্বল, কেন ভারতবর্ষের ভেতরিয়ে পাকিস্তানের বন্ধু বান্ধবরা রয়ে গেছে। হ্যাঁ, তার ফলে ভারতের পক্ষে সবসময় কঠিন কঠিন মানে যে অ্যাকশন, সেটা নেওয়া সম্ভব হচ্ছে।
কিন্তু ভারত মার্কিন যে যৌথ সিদ্ধান্ত যে আতঙ্কবাদের বিরুদ্ধে দুটো দেশ একসঙ্গে পাশে থাকবে, এতে পাকিস্তানের কোনো বলার মানেই হচ্ছে পাকিস্তান এতে ইনডাইরেক্টলি স্বীকার করে নিচ্ছে যে তারা এতে জড়িয়ে আছে। সুতরাং যেটা ঘটেছে তাহিরুর রহমানকে আমরা ফেরত পাবো, আরো যারা আছেন হয়তো আমাদের হেডলি বলে যিনি আছেন ডেভিড হেডলি, আর একটা মাস্টার মাইন্ড অফ 26/11 তাকেও হয়তো আমরা ফেরত পাবো, এবং আরো বেশ কিছু যারা জঙ্গি আছে যারা মার্কিন মল্লুকে রয়েছে তাদেরকে আমরা ফেরত পাবো। তবে দাউদ ইব্রাহিমকে তো আমাদের ফেরত সবচেয়ে বেশি দরকার ছিল, কিন্তু ও তো পাকিস্তানি আছে, সুতরাং আমেরিকার এখানে বিশেষ কিছু করার নেই। তো যাই হোক, তো এই এই যে একটা কড়া জঙ্গিকে ডেঞ্জারাস ম্যান বলেছেন তাহুর রহমান সম্বন্ধে, তা উনি বলেছেন তাহুর রহমান সম্বন্ধে বলেছেন ডেঞ্জারাস ম্যান। তার বোঝা যাচ্ছে যে এই সমস্ত ডেঞ্জারাস ম্যান গুলোকে সীমান্ত সন্ত্রাস বন্ধ করার কথাও বলা হয়েছে। হ্যাঁ, কোথায় সীমান্ত সন্ত্রাস? হ্যাঁ, সীমান্ত, সে তো 100 বার সীমান্ত সন্ত্রাসটা তো বড় পাকিস্তানের ব্যাপারে, সেটা তো সে বিষয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, সীমান্ত, দেখো সীমান্ত ব্যাপারটা তো সন্ত্রাস তো সীমান্তেই হচ্ছে না, ওরা তো সে সন্ত্রাস দিয়ে সন্ত্রাসটাকে পাঠাচ্ছে সীমান্তের মধ্যে দিয়ে, এবং সীমান্ত গোলাগুলি মাঝে মধ্যেই ওরা ছুটছে, এইসব করছে। সুতরাং সীমান্তটাতে যদি একটা শান্তির জায়গা তৈরি করা যায় তাহলে তো বিদেশিরই সুবিধে হবে, এটাই তো একটা মূল বক্তব্য। আমরা তো গোলাগুলি কখন ছুড়েছি সেটা আমরা তো আমাদের নিজেদের যে রক্ষণার্থে আমরা বাধ্য হয়েছি, ফর আওয়ার ওন ডিফেন্স, কিন্তু আমরা নিজেরা কখনো কোনোভাবেই এককভাবে আলাদা করে প্রথম আমরা কোনো কিছুতে এই গোলাগুলির মধ্যে ভারত সরকার নীতি নয় এটা। যাই হোক, সেটাও নিন্দনীয় দেখা যাচ্ছে যে এখন এতে পাকিস্তান কতটা, পাকিস্তান বাংলাদেশ এরা দুজনেই কিন্তু যে ওই যে একটা স্টেটমেন্টে ভয় পেয়ে যায় তা কিন্তু নয়, ওরা কিন্তু ওদের এজেন্ডা ক্লিয়ার, ওরা কি করতে চাইছে এবং সেই অনুযায়ী যেই যাই স্টেটমেন্ট দিক না কেন, আনলেস আপনি ডিরেক্ট অ্যাকশন নেবেন ওরা কিন্তু চুপ করে না। আমরা বালাকোটে অ্যাকশন নিয়েছিলাম, পাকিস্তান বেশ কিছু চুপ ছিল, ভয় পেয়েছিল বালাকোটের চেয়ে আরো বড় কিছু হতে পারে, এই ধরনের ভয় দুশ্চিন্তা তাদের ছিল। পাকিস্তান হাজারটা সমস্যায় জড়িত, একদিকে বালুচিস্তানের সমস্যা রয়েছে, একদিকে তালিবানের সমস্যা রয়েছে, হ্যাঁ, এবং ইরানের সঙ্গে তার সম্পর্ক এই মুহূর্তে অনেকটাই তলানির দিকে আছে। আফগানিস্তানের সঙ্গে, আফগানিস্তান এই তালিবান সৃষ্টির পেছনে পাকিস্তানের মদত ছিল, সেখানেও তাদের একটা দেখা যাচ্ছে যে সমস্যা তৈরি হয়েছে। এবং এই জায়গায় চীন সেখানে কতটা গদ্দার এয়ারপোর্ট থেকে গদ্দার বন্দর যে সমুদ্র বন্দর থেকে সেভাবে সুবিধা করে উঠতে পারছে না, কেননা পুরো এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর নানান ভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ঢুকছে, এবং চীনও হয়তো পাকিস্তানকে আলটিমেটলি মনে করতে পারে যে এখানে এখানে বিনিয়োগ করে বিশেষ লাভ নেই, হয়তো যতটা পারা যায় টাকা তুলে নেওয়া যায়। হ্যাঁ, এটা রয়েছে। পাকিস্তান নিজেই সমস্যার মধ্যে রয়েছে, তবুও কিন্তু এই হাজার সমস্যার মধ্যে থেকেও সে ভারতবর্ষে উত্তক্ত করার চেষ্টা করবে, সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন এবং যে ধরনের স্টেটমেন্ট করার কথা করেছেন। এবং যে ধরনের টাকা ইউএসআইএডি থেকে যাচ্ছিল, আমার ধারণা সেগুলো পাকিস্তানে নানান ভাবে তারা টাকা পেয়েছে, অনেক টাকা, কিন্তু সে সব বন্ধ হবে। এবং ডিফেন্স এতেও যেগুলো পাচ্ছিল সেগুলো বোধহয় সব বন্ধ। গতকাল তো একসঙ্গে সবকিছু বলা যায় না, এটা প্রথম সাক্ষাৎকার ওনার, যে 3 উইকস এর মধ্যে এই ধরনের সাক্ষাৎকার ঘটেছে। সুতরাং একদিনে একটা মিটিং এই সবকিছু এসে যাবে তা কিন্তু নয়, কিন্তু উনি ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তান ওনার নজরে আছে, এবং সে সুতরাং এরপর পরবর্তী ব্যাপারগুলো কি হতে পারে সেটা উনি নিঃসন্দেহে দেখবেন। তবে বাংলাদেশে যা ঘটছে তার পুরো লাইসেন্স কর্তৃত্ব ভারতকে উনি দিয়েছে। এখন ভারত যদি মনে করে আমি নীরবে থাকবো, এটা ভারতের ব্যাপার। ভারত যদি মনে করে না বাংলাদেশকে আমরা সবক শিখিয়ে দেবো যে বারবার এই জিনিসগুলো করছে, সেটা ভারতের পক্ষে ক্ষতিকর হচ্ছে, তাহলে হয়তো ওরা সেটা যদি শেখাতে পারে কি, সেটা তো এই মুহূর্তে তো ভারত সরকারকে আমরা এইভাবে অনলাইনে বলতে পারি না, সেটা ভারত সরকার নিশ্চয়ই জানে তাদের কি কি করণীয় আছে। এবং একটা ধাক্কা যেটা প্রয়োজন আছে, বাংলাদেশের সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তাদের কিভাবে আলাদা নিরাপত্তা দেওয়া যায়, তাদের হোমল্যান্ড ইত্যাদির কথা কিভাবে করা যায়, সেটা কিন্তু ভারতের পক্ষে ভাবা দরকার। কি ধরনের স্ট্র্যাটেজি করলে তারা সংখ্যালঘুরা নিরাপদে থাকবে, ভারতবর্ষে আসার তাদের যে আগ্রহ দেখাবে না, এই একটা ব্যাপার কিন্তু কংক্রিট পরিকল্পনা। যেমন গাজাতে দেখলেন ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে গাজাটাকে আমি
ওদেরকে সরিয়ে নেবো, হ্যাঁ, ওদিকে প্যালেস্টাইনিয়ানদের নিয়ে যাওয়া হবে অন্য দেশে বা কিছু একটা পরিকল্পনা উনি ঘোষণা করেছেন। কতটা বাস্তববাদী হবে আমরা পরবর্তীকালে বুঝতে পারবো, কিন্তু একটা পরিকল্পনা উনি জানিয়েছেন। এই বাংলাদেশের সংখ্যালঘুর ব্যাপারে আমরা ভেবেছিলাম এরকম একটা প্রস্তাব হয়তো আসবে, দেখা যাক। কিন্তু এবার সেই প্রস্তাবটা আমেরিকা নিতে চাইছেন না। ভারত যদি নিতে পারে তো অসুবিধা তো কিছু নেই। রংপুর চট্টগ্রামে সেই সেখানে ভারতের হ্যাঁ, যদি সংখ্যালঘু মানুষদের যদি নিরাপত্তা কিভাবে করা যায়, এটা ভারতকে ভাবতে হবে। বাংলাদেশের সঙ্গে বসে করতে হতে পারে, বা বাংলাদেশের এখন সেই ধরনের আলোচনা আমরা এখানে হয়তো করতে পারবো না, কিন্তু সিদ্ধান্তটা ভারত সরকারকে নিতে হবে। চুপচাপ থাকবে না, ভারত তার বীরত্ব তেজ দেখাবে এবং সেখানকার সাধারণ মানুষের যে অধিকার সেই ব্যাপারে ভারতকে সতর্ক করবে। এবং সংখ্যালঘুদের ব্যাপারে আর কিন্তু মানে ভারত সরকারের মুখ বুজে থাকার সময় আর নেই। কেননা এরা একটু সময় এসে গেছে। ইভেন হিউম্যান রাইটস রিপোর্টও কিন্তু ভারত সরকারকে বলেছে, আপনি লিখে একদম। থাকবেন কর্নেলে ওরা এসে ভারত সরকার গেট খোলেনি, হ্যাঁ, এটা বলেছে। এটা ভারত সরকার মানে মোটামুটি ভাবে তিরস্কারও করেছে যে তোমরা সঠিক কাজ করো। তার মানে পরিষ্কার যে এরপরে যদি আসে, এরপরে যদি লাখো মানুষ আসে ভারতের উপর চাপ আসবে, তোমার দরজা খোলো তখন, হ্যাঁ। সুতরাং ভারতের উপর চাপ অতীতে ব্যাপকভাবে এসেছে, আগামী দিনেও যদি আসতে হয় তখন একদম। তার আগে কিন্তু বাংলাদেশকে সতর্ক করে দেওয়া, বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে, হ্যাঁ। একদম একদম। এখন দেখা যায় ভারত কিভাবে এই যে মোদির সঙ্গে বৈঠকের পর, মোদি এবং ট্রাম্পের বৈঠকের পর ভারত কিভাবে এর মোকাবিলা করে। বাংলাদেশ একদিকে একদিকে সন্ত্রাস মোকাবিলা যদি বলা যায়, একদিকে মৌলবাদ বাড়ছে বাংলাদেশে, ভারত বিরোধিতা বাড়ছে, অন্যদিকে পাকিস্তান এর সীমান্ত সন্ত্রাস এবং সেই সঙ্গে চীন, দক্ষিণ এশিয়ার শান্তি স্থাপনে ভারতের ভূমিকা কতটা অগ্রণী হবে সেদিকে নজর থাকবে। মাত্র একটা বৈঠক হলো আর 3 সপ্তাহের মধ্যে, আশা করি যে আরো এর ডেভেলপমেন্ট হয়তো আগামী দিনে হবে। আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন। নমস্কার।